দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আপনাদের সাথে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা স্টোরি দেখে আসব। হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার জন্য স্থানীয় বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছে এনসিপি। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনাটি সাজানো নাটক কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছে ছাত্রদল। কামাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি মাসুদ কামাল, আমরা দেখে এসছি একটি রিপোর্ট যে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলায় সার্জিস সহ আহত কয়েকজন। অভিযোগ করা হচ্ছে ছাত্র দল এই হামলা চালিয়েছে, কিন্তু আবার ছাত্রদল আবার পাল্টায় বলেছেন যে ঘটনা সাজানো নাটক কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন। একটা জিনিস হলো শোনেন বলি, যে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বক্তব্য দেন, যেখানেই দেন, ওনার বক্তব্যের মধ্যে কিছু কিছু উস্কানি যে থাকে না সেটা বলা যাবে না। তার বক্তব্য খুবই আক্রমণাত্মক হয়, অনেক সময় শালীনতার যে সীমারেখা সেটাকে অতিক্রম করে যায়। এগুলো সবই সত্য, কিন্তু যা কিছুই হোক না কেন, আপনি তার তো গায়ে হাত তুলতে পারেন। আপনি গায়ে হাত তোলার আপনাকে কোনো এখতিয়ার আপনার নাই, আপনাকে এই অধিকার কেউ দেয়নি, আপনি যেই হোক না। এখন তাদের তো গায়ে হাত তোলা হয়েছে, এবং গায়ে হাত তোলা হয়েছে, পুলিশ বলছে তারা খতিয়ে দেখবে, কে কে জানি খতিয়ে টতিয়ে দেখবে। এটা কিন্তু দেখা দেখি কিছু নাই, আমরা সব দেখেছি। এটা এই ঘটনার এই মারের মনে করেন 4-5টা ভিডিও আমি দেখেছি অলরেডি। নিশ্চয়ই আরো অনেক ভিডিও আছে যারা নাকি হয়তো সেটা সোশ্যাল মিডিয়ায় দেয়নি, এবং সেই ভিডিওগুলোতে যারা মেরেছে তাদের চেহারা স্পষ্ট, তারা মোটেই রাগ ঢাকের তোয়াক্কা করেন। এখন এটা এই লোকগুলিকে এটা বোঝার জন্য তো ভাই বাজি চালান দেওয়ার দরকার নাই, তাই না? এটা ওরা পুলিশ খুঁজলেই পাবে। পুলিশ এই ছবি দেখে দেখে তারা লোকগুলিকে ধরলেই পারে, এখানে কঠিন কোনো কাজ না। কিন্তু যদি ধরা না পড়ে কেউ, তাহলে আপনি নিশ্চিত জানবেন এটা সরকারি দল অথবা সরকারি দলের কোনো অঙ্গ সংগঠনের কাজ না পড়ে। কারণ ছাত্র দলের যিনি বক্তব্য দিলেন দেখলাম একটু আগে, আপনাদের এখানে দেখলাম, ওনার বক্তব্যটা আমার কাছে খুবই ফানি মনে হয়েছে। এই কারণে যে উনি বলছেন যে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, এই জন্য সাধারণ ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করেছে। জি, আমাদের একটি বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় আছে, সঙ্গেই থাকুন। বিরতির আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মাসুদ কামাল এবং জহিরুল আলম। ফিরছে আলোচনায়। জহিরুল আলম, আমরা বিরতির আগে মাসুদ কামালের সাথে কথা বলছিলাম যে এনসিপির গাড়িবহরে যে হামলা হয়েছে সেখানে এনসিপি থেকে অভিযোগ ছাত্রদলের দিকে, এবং ছাত্রদল বলছে যে সাজানো নাটক কিনা সেটা একটু খতিয়ে দেখার। মাসুদ কামাল বলছিলেন যাই হোক গায়ে হাত তোলা কোনোভাবে উচিত হয়নি, এবং ভিডিও ফুটেজে আসলে খুব ক্লিনভাবে দেখা যাচ্ছে যে চেহারাগুলো এখানে ছিলেন। আপনার মন্তব্য একটু শুনতে চাই জহিরুল আলম। জি, আমার মনে হয় যে এটা আসে আমাদের পুরনো রোগ থেকে আমরা আসলে কোনোভাবেই মুক্ত হচ্ছি না। রাজনৈতিক বিরোধ এবং সেখানে সহিংসতা, হামলা পাল্টা হামলা, এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। প্রথমেই এই কথা বলবো যে এই ধরনের একটি রাজনৈতিক সংগঠনের উপরে যে কোনো ধরনের হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটা একটি নিন্দনীয় কাজ, এটা একটি অগ্রহণযোগ্য কাজ। ডেফিনেটলি এটাকে আমি মনে করি যে প্রশাসনের উচিত হবে এই ব্যাপারে যথাযথভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা, এবং এটা কোনোভাবেই যাতে এসকেলেট করতে না পারে। এই ধরনের সহিংস আচরণ যে কেউ কোনোভাবে যদি সহিংস আচরণ এসকেলেট করতে না পারে সেটা তাদের নিশ্চিত করা দায়িত্ব, স্থানীয় প্রশাসনের দায়িত্ব, নাম্বার 1। কিন্তু নাম্বার 2 হচ্ছে যে আমরা মানে থাকে না যে রাজনৈতিক সংস্কৃতিতে কিছু পরিবর্তন আশা করেছিলাম, কিন্তু এই যে সময় যত গড়াচ্ছে একই ধরনের সেই ট্রেডিশনাল রাজনৈতিক সংস্কৃতির দিকে আমরা যেন ঢুকে পড়ছি এবং ক্রমাগতভাবে সেগুলোকে আঁকড়ে ধরছি। আপনি দেখেন যে
যে 24 পরবর্তী যে রাজনৈতিক ট্রান্সফরমেশনের কথা বলা হয়েছিল, যে পরিবর্তনের কথা বলা হয়েছিল, যে ভাষাগত রুচিগত যে পরিবর্তন আশা করেছিল, সেটা কিন্তু কোনো স্তরে কিন্তু দেখা যাচ্ছে না। এই যে ধরেন আপনার এই যে রাজনৈতিক মানে এনসিপি মানে সংগঠনের কোনো কোনো নেতা যে মানে সাম্প্রতিক সময়ে যেন এটা এক ধরনের পায়ে মানে গ্রামে একটা কথা আছে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা আর কি। এই যে ঝগড়া করার যে একটা মানসিকতা, আপনার তো একটা মানে একটা নেক্সট লেভেলে যাওয়ার জন্য তো কিছু মানে গিভ এন্ড টেকের ব্যাপার আছে, আচরণগত কিছু ব্যাপার আছে, ভাষাগত কিছু ব্যাপার আছে। ডেফিনেটলি আপনি সমালোচনা হবে রাজনীতিতে, মতপার্থক্য থাকবে, বিরোধ থাকবে, এতে কোনো সমস্যা নেই, আদর্শগত বিরোধ থাকতেই পারে। কিন্তু এটা কেন যেন আদর্শগত বিরোধের চেয়েও এটা অনেকটা হয়ে গেছে যে এক ধরনের হিংসা, সেই পুরনো হানাহানির এক আচরণ আমরা লক্ষ্য করছি। আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু মানে যেটা মাসুদ কামাল ভাইও বলেছেন যে খুবই অশালীন, অমার্জিত, অপরিচ্ছন্ন ভাষা ব্যবহার করা হয় আমাদের মানে এই যে রাজনৈতিক মানে কি বলে বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে। এগুলো কিন্তু এক ধরনের ইনভাইটিং, এক ধরনের কিন্তু এটা কি বলে যে মেনেসিং, ইনফেস্টিং, এগুলাকে কিন্তু কন্টেজিয়াস, সংক্রামক। আমি মনে করি যে সংক্রামক এই ব্যাধি থেকে আমাদের সবাইকেই মুক্ত থাকতে হবে। আজকে ধরেন যে ছাত্র দলের যদি শক্তি বেশি থাকে স্থানীয় পর্যায়ে, তারা এনসিপি কে দুর্বল পেয়ে তাদের গাড়িতে হামলা করেছে, সার্কিট হাউসের ভিতরে হামলা করেছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে যখন আপনি মৌকা পাবেন তখন দেখা যাবে যে আবার এনসিপি সুযোগ মতো আবার ছাত্র দলকে এক হাত দিবে বা অন্য কথা। আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখেছি, কিংবা যশোরের আমরা একটা ঘটনা দেখলাম। মানে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এগুলো হচ্ছে যে এক ধরনের সুবিধাবাদ, যে যেখানে শক্তিশালী, যার যেখানে ক্ষমতা আছে, যেখানে যার মানে মাসল পাওয়ার আছে, সেগুলাকে একটা ডেমনস্ট্রেট করা। আমি মনে করি যে আমরা তো এগুলো অনেক দেখেছি এবং ঘটনা ঘটার পরে যে ধরনের স্টেটমেন্ট হয়, যে ধরনের দায় অস্বীকার করার যে প্রবণতা, যে সংস্কৃতি, এগুলোর কোনো ব্যতিক্রম তো নাই। তো একটু পরিবর্তন তো আমরা আশা করেছিলাম। কাজেই হবিগঞ্জের ঘটনাটি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ডেফিনেটলি, এবং এটার এগুলো যাতে কোনোভাবেই আর এগুলো বাড়তে না পারে। এর মধ্যে কিন্তু আমরা প্রচুর মবিং দেখেছি, মব সহিংসতাও দেখেছি। 2025 সালও আপনার ফ্যাসিস্ট রেজিমের কথা বলছেন, সেই সময় তো কোনো ধরনের আইন কানুনের কোনো বালাই ছিল না, সেখানে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন এগুলো ইনডিসক্রিমিনেটলি হয়েছে। কিন্তু তারপরে তো এগুলো এক ধরনের কি বল যে নিয়ন্ত্রণে আসবার কথা, সেগুলোর মধ্যে তো এক ধরনের কালচারাল একটা পরিবর্তন আসার কথা। কিন্তু এরপরে কেন মব হবে, এরপরে কেন আপনার মানে বিচার বহির্ভূত অ্যাক্টিভিটি হবে? আমরা এটা তো আশা করি না। রাজনৈতিক সহিংসতায় মৃত্যু তো আমরা আশা করি না, এই ধরনের আহত হওয়ার কাহিনী তো আমরা আশা করি না। আপনি দেখেন যে এখন এনসিপি নেতারা তারা একটা সেন্ট্রাল লিডার, তারা যেভাবে শারীরিকভাবে অপদস্থ হয়েছে, আহত হয়েছে, এটাও কিন্তু দুঃখজনক। কাজেই আমার মনে হয় যে একটা দায়িত্ব আছে, রুলিং পার্টির একটা দায়িত্ব আছে, এবং তারা সেখানে সংযম এবং ধৈর্যের পরিচয় দিবে। তাদের ছাত্র সংগঠনগুলোকে নিশ্চয়ই তাদেরকে সেই ধরনের নিয়ন্ত্রণে রাখবে, এবং স্থানীয় প্রশাসন যারা নিরপেক্ষভাবে কাজ করবার কথা, সেগুলো যদি তারা ডেমনস্ট্রেট করতে না পারেন, তাহলে ডেফিনেটলি এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা কোনোভাবেই মানে আগামী দিনে এগুলো মানে এসকেলেট হওয়ার মতো, ট্রিগার হওয়ার মতো কোনো উপাদান কিন্তু আশা করছি না রাজনীতিতে। জি, আমরা একটু মাসুদ কামাল আপনার কাছে যাই। আমরা তখন যান্ত্রিক গোলযোগের কারণে আপনার কথা পুরোটা শুনতে পারিনি, আপনি যদি শেষ করতেন। আমি কি করে বুঝবো যে থেকে কোন অংশটুকু শুনতে পাইনি? যাই হোক, আমি তাহলে আবার রিপিট করি। জি, আমার কথা যেটা ছিল সেটা হলো, যারাই এই কাজগুলি করে থাকুক, আমি শুনেছি যে ছাত্র দলের একজন নেতা বলছেন যে তারা অনেক আপত্তিকর মন্তব্য করেছে এই আপনার এনসিপি লিডাররা, এই জন্য ছাত্র জনতাই তাদের প্রতিহত করেছে। এটা যদি হয়, ছাত্র জনতা যদি প্রতিহত করে, তবুও যারা প্রহার করেছে, যাদের ছবি আমরা দেখেছি, তারা যদি ছাত্র জনতা হয় অথবা ছাত্র দল হয় অথবা যে কোনো দলই হোক, ওকে প্রহার করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। কাজে যিনি প্রহার করে থাকেন তাকেই বিচারের আওতায় আনতে হবে। কারণ গায়ে হাত তুলতে পারেন না আপনি। যদি কেউ অশ্লীল কথাবার্তা বলে এবং তার মাধ্যমে যদি সামাজিক কোনো ক্ষতি হয়ে থাকে, যদি কাউকে আক্রমণ করে, যদি তাদের মানহানি হয়ে থাকে, তার দেশে আইন আছে, প্রচলিত আইনে তার উপর মামলা করতে পারেন, কিন্তু তার গায়ে আপনি হাত তুলতে পারেন না। কাজে প্রথমত কাজ হলো যে ওরা কি বলেছে সেটা পরে আমরা দেখবো, আগে হলো গায়ে হাত তুললো কারা।
এদেরকে বিচারের আওতায় না আনতে পারবে, আমাদের এই বর্তমান সরকার প্রধান যে আইনের কথা বলেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। আইনের শাসন কিন্তু কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত নাকি আপনি এই হামলাকারীদের বিচারের আওতায় না আনতে পারবেন। হামলাকারীদের বিচারের আওতায় আনেন, যদি বিচারে প্রমাণ হয় যে হামলা করানো জরুরি ছিল, ভালো কথা, তারা সসম্মানে মুক্তি পাবে। আর যদি প্রমাণিত হয় যে না, হামলা করা ঠিক হয়নি, তাহলে আপনি ছাত্র জনতা হন আর বিএনপি হন, আপনাকে সেই অপরাধের সাজা ভোগ করতে হবে। এটা যদি সরকার নিশ্চিত করতে না পারে, আমি মনে করব যে এই সরকারের একটা প্রাথমিক পরাজয়। এটা কিন্তু চলতে থাকবে। আজকে যদি এটাকে নিয়ে যদি আপনি আলোচনায় না আনতে পারেন, এটা যদি বিচার করতে না পারেন, আগামীকালকে দেখবেন দেশের অনেক জায়গায় এই একই ধরনের অঘটন কিন্তু ঘটতেই থাকবে। এবং মাসুদ কামাল, জামায়াতের পক্ষ থেকে আজকে অভিযোগ করেছে যে সরকারি প্রতিষ্ঠান দলীয়করণে নেমেছে বিএনপি। এই অভিযোগ আমার বিবেচনায় সত্য। আমি এই অভিযোগকে মনে করি যে সরকার এই ধরনের কাজ করছে। দেখেন, আমরা এই জামাত যে প্রসঙ্গে বলেছি, ইলেকশন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, যে নাকি বিএনপি নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া 12টা পদে, মানে উনাকে সহ 12টা পদে, 12টা সরকারি বিভিন্ন সংস্থা, কর্পোরেশন, যেমন তাঁত বোর্ড, চিনি ও খাদ্য শিল্প, তবে ইস্পাত প্রকৌশল, এই ধর 12টা প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা সবাই মানে নিয়োগ মানে এদের বিভিন্ন নির্বাহী প্রধানের যে পদ, চেয়ারম্যান অথবা এমডি, এরকম বিআইডব্লিউটিসি, এইগুলিতে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, এরা সবাই হয় বিএনপি করেন, নয় ছাত্র দল করেন, নয় যুব দল করেন, অথবা করতেন। সবারই এরকম দলীয় পদ আছে। এই পদগুলি এইগুলি আসলে চোখে লাগে। এটা আমি মনে করি গভর্নমেন্ট ঠিক করেনি কাজটা। এবং এর আগে আমরা দেখেছি যে গভর্নমেন্ট জেলা পরিষদ গুলিতে প্রশাসক নিয়োগ করেছে একান্ত দলীয় লোকগুলিকে। এর বাইরে সকল সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছে, সেগুলিও দলীয় বিবেচনা। এগুলি করে সরকার আসলে ভালো করেনি। দেখেন, আমি একটা কথা বলি, অন্যগুলি আমি না বললাম, তাহলে একটা কথাই বলছি, সিটি কর্পোরেশনে যাদেরকে প্রশাসক নিয়োগ করা হয়েছে, তাদেরকে নিশ্চয়ই এই সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় প্রার্থী করা হবে, এবং প্রশাসক করার কারণে তাদের প্রত্যেকের ভোট আসলে কমবে। এটা এই সিদ্ধান্তগুলি সরকারের ছিল আত্মঘাত। সরকারের জনগণের কাছে কি জবাব দিবে? ওনারা যখন বলেন যে এই কাজগুলো তো আওয়ামী লীগ করতো, তাই না? তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনার পার্থক্যটা কি থাকে? এটা ঠিক করেন। এই যে জামাত আজকে বলতেছে যে মেধা নয়, দলীয় পদটাই হলো গিয়ে সবচেয়ে বড় যোগ্যতা। জামাতকে এই কথাটা বলার চান্স পাইতো যদি এই কাজগুলো না করতো? এবং এই যে জামাতকে বলতে দিচ্ছে, এই কথাগুলো যারা শুনছে তারা তো মিলিয়ে নিচ্ছে এবং মিলে যাচ্ছে। তো এইটা বিএনপি কি বাড়তি সুবিধাটা দিল, এটা আমি বুঝতে পারলাম। ওনার এই 12 জন, 15 জন, 20 জন লোককে উনি সুবিধা দিতে যে পুরো দলটাকে কিন্তু জাতির সামনে ওনারা কিন্তু প্রশ্নের মুখে উঠাই দিলেন। এই কাজটা বিএনপি কাছ থেকে আমি এই মুহূর্তে আওয়ামী লীগের বিধায়ক পদ, যে অপবাদের কারণে, যে অন্যায়ের কারণে আওয়ামী লীগের বিধায়ক নিতে হয়েছে, সেই কাজ যদি বিএনপি আবার নিজেরাও করে, তাহলে আমরা কি পেলাম ভাই? আমরা তো মেধার কথা বলেছিলাম বারবার। মেধার পরিবর্তে আগে আসলো কোটা, এখনো কোটা। আগে ছিল ওই বিভিন্ন রকম অন্য নামে কোটা, এখনো দলীয় কোটা। তো একই তো কথা বল। তাহলে তারা কি আরেকটা আন্দোলন চায়? আমি বিএনপির, হয়তো বিএনপি ভাবছে কোথায়, আমাদের তো কিছু হবে না এখন। ভাই এখন হবে না, কালকে হবে, কাল না হলে পরশু হবে। একটা কথা আমি বিএনপিকে স্মরণ করে দিতে চাই। দেখেন, আওয়ামী লীগ কিন্তু 2024-এর জুন মাস পর্যন্ত ভাবে নাই যে তাদের কোনদিন পদ থেকে নামতে হবে, ক্ষমতা থেকে নামতে হবে, ভাবে নাই এক মুহূর্তের জন্য। কাজেই আপনি এখন কি ভাবছেন এটা ইম্পর্টেন্ট না, কালকে কি ঘটবে এবং আজকে আপনি কি করছেন এটা ইম্পর্টেন্ট। জি, আমরা একটু জহিরুল আলম আপনার মন্তব্য শুনতে চাই। না, মাসুদ কামাল ভাই খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, কিন্তু আমাদের দেশটা এমন ভাবে মানে প্রফাউন্ডলি ডিভাইসিভ হয়ে গেছে। দেখেন যে 5ই অগস্ট পরবর্তী সময়ে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু প্রোফাইলিং চলছে। এখন বিএনপি দেখেন, যদি আপনি এই ধরনের, তারাও কিন্তু একটা, আমার মনে হয় যে একটা উভয় সংকটের মধ্যে আছে। যাকেই আপনি যেখানে দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু একটা হিউজ কন্ট্রোভার্সি। মানে সে আসলে সে গুপ্ত না, সে কোন দলের, না ফ্যাসিস্টের দোসর, না ট্যাগ, মানে এই ট্যাগিং ইয়েটা কিন্তু মানে চলছে। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে আপনি কোন
কোষ্ঠী পাথর দিয়ে মানে একেবারে এটাকে যাচাই করে তারপরে তাকে আমার মনে হয় যে ওই একটা ফিয়ার থেকে, সমালোচনা থেকে, আপনি দেখেন যে ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে যে কোনো মিনিস্ট্রিতে যে কোনো পদে, শীর্ষ পদগুলোতে আপনি যখন দিচ্ছেন তখন দেখা যাচ্ছে যে একটা গ্রুপ আরেকটা গ্রুপের বিপক্ষে লাগছে এবং তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করছে নানাভাবে। তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে তাকে কিন্তু একটা ভীষণ রকম একটা স্ক্রুটনির মধ্যে পড়তে হচ্ছে এবং এগুলো ইভেনচুয়ালি সরকারের কাঁধেই যাচ্ছে। আমার মনে হয় যে এটাও একটা সরকারের জন্য খুব মানে এত বছর পরে একটা দীর্ঘ স্বৈর শাসন একটা জাতাকল থেকে যখন বেরিয়ে আসার পরে কেউ সিস্টেমটাকে মানে আপনার একটু করা, মানে একটাকে রেকটিফাই করা, এটা কিন্তু আসলে কঠিন ব্যাপার। এখন প্রশাসনের মধ্যেও বিএনপির মধ্যে একটা বঞ্চনা বোধ আছে দীর্ঘদিনের ক্ষমতা বাইরে থাকার কারণে। তাদেরকে ইতিমধ্যে কিন্তু এই আলোচনা কিন্তু আছে যে সরকারের মধ্যে যারা দীর্ঘকাল মানে বিএনপি রাজপথে আন্দোলন করেছে, রাজনীতি করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তারা অনেকে আছে যে বিএনপি করেন না, তারপরেও তারা কিন্তু মায়া কান্না করছেন যে হ্যাঁ এই লোকগুলো মনে হয় তারা রিওয়ার্ডেড হওয়া উচিত ছিল, তাদের কম্পেনসেটেড হওয়া উচিত ছিল, কিন্তু সরকার প্রশাসন তাদেরকে সেইভাবে কিন্তু মানে পুরস্কৃত করা অথবা সেভাবে কম্পেনসেট করছে না। এই ধরনের আলোচনা কিন্তু আছে। আমার মনে হয় যে এরকম একটা চাপ হয়তো সরকার বা আপনার বর্তমান রুলিং পার্টি তারা অনুভব করে। কাজেই এটা একটা উভয় সংকট। কিন্তু মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে আমি একমত, এমন ভাবে যেহেতু আমরা পূর্ববর্তী শাসনের কঠোর সমালোচক, তাদের সেই সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসতে চাই, সুতরাং এখানে আমাদের কিছু গুড এক্সাম্পলস তৈরি করতে হবে যেটার থেকে আমরা ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারি। এবং আমাদের বর্তমান সরকার প্রধানের যে কার্যকলাপ, তার যে প্রতিশ্রুতি, তার যে স্টেপস, সেগুলোর ব্যাপারে অনেক মানুষই কিন্তু আশাবাদী। তার পার্সোনাল অ্যাপ্রুভাল রেট নিয়ে কিন্তু অনেকেই অপটিমিস্টিক। সুতরাং ওই জায়গাতে কিন্তু আমরা ভরসা রাখতে চাই যে সরকার এমনভাবে পরিচালিত হবে যেটা উনি বলছেন যে দল মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে এবং এফিশিয়েন্ট প্রশাসন পাবো আমরা, যেটা গভর্নেন্স ডেলিভারি করবে। জি জি জি, ধন্যবাদ জহিরুল আলম, ধন্যবাদ মাসুদ কামাল। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণের ডিভিসির সঙ্গেই থাকুন।